তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি শিল্প উদ্যোগ এবং শিল্প উদ্যোক্তা। তো শিল্প উদ্যোগ সংক্রান্ত যে আলোচনাটা এবং শিল্প উদ্যোক্তা সংক্রান্ত যে আলোচনাটা আমরা পরিষ্কারভাবে গত ক্লাসে এবং তার পূর্বের যে ক্লাসটা ছিল সেটা তো আলোচনা হয়েছে। এবং গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি, যেরকম এই বইটা দিয়ে এন্টারপ্রেনারশিপ। তো দ্বিতীয় ক্লাস আমাদের হয়েছে শিল্প উদ্যোগ ও অর্থনৈতিক উন্নয়ন। আমরা অর্থনৈতিক উন্নয়ন যে বিষয়টা সেটা মোটামুটিভাবে আলোচনা করেছি। অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি, তোমরা যদি ভালোভাবে বইটা ওই চ্যাপ্টারটা পড়ে থাকো হয়তো ওই প্রশ্নটা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারবে। আর শিল্প উদ্যোগ বলতে তো আমরা জানি যে অর্থ বিনিয়োগের মাধ্যমে এক বা একাধিক ব্যক্তি একক বা যৌথভাবে যদি অর্থ বিনিয়োগ করে প্রয়োজনীয় মেশিনপত্র ক্রয় করে এবং দক্ষ জনবল নিয়োগ করে কাঁচামাল ক্রয় করে যথাযথ পদ্ধতি অবলম্বন করে যদি পণ্য সামগ্রী উৎপাদন করতে পারে এবং উৎপাদিত পণ্য সামগ্রী যদি বাজারজাতকরণের মাধ্যমে যদি মুনাফা অর্জন করতে পারে, তাহলে আমরা সেই উদ্যোগকে বলি শিল্প উদ্যোগ। এবং যিনি এই কাজগুলি করেন বা যিনি এই উদ্যোগগুলি গ্রহণ করেন সম্পাদনের জন্য তাকে আমরা বলবো শিল্প উদ্যোক্তা। আর অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা বুঝি কোনো দেশের যদি জনসাধারণের বা সাধারণ মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায়, সঞ্চয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান উন্নত হয় এবং জাতীয় আয় বৃদ্ধি পায়, তখন আমরা বলবো সেটাকে অর্থনৈতিক উন্নয়ন। কি হলো কথাটা, যে কোনো দেশের জনগণের যদি মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান উন্নত হয় এবং সঞ্চয় বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি যদি সেই দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় এবং এটা যদি ক্রমাগত হারে অব্যাহত গতিতে যদি চলতে থাকে এই প্রক্রিয়া, তখন আমরা সেটাকে বলবো অর্থনৈতিক উন্নয়ন। যারা গত ক্লাসে অ্যাটেন্ড করো নাই তাদের জন্য আমি একটু রিভিউ করে দিলাম যে একজন শিল্প উদ্যোক্তা যখন শিল্প কারখানা স্থাপন করেন, যখন একজন শিল্প উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন, এর ফলে কি কি সংগঠিত হয় আমরা গত ক্লাসে আলোচনা করছি। আমি সামান্য 1-2 মিনিটের মধ্যে আরেকটি রিভিউ করছি যে কোনো অঞ্চলে মানুষ যখন শিল্প কারখানা স্থাপিত হয় সেই অঞ্চলের প্রয়োজনীয় যে কাঁচামাল সরবরাহ যারা করে থাকেন, এই কাঁচামাল সরবরাহ যারা করেন তাদের কাঁচামালের ন্যায্য মূল্যে তারা বিক্রি করতে পারেন এবং এই কাঁচামালগুলি যারা উৎপাদনের সাথে জড়িত থাকেন তারাও কি করেন যে সঠিক মালামাল পরিবহনের জন্য তারা একটা কস্টিং পেয়ে থাকে, মালামাল উৎপাদনের জন্য তারা ন্যায্য মজুরি পেয়ে থাকে, বাজারের চাহিদা বৃদ্ধির সাথে সাথে ন্যায্য মূল্য মানুষ পেয়ে থাকে। এরপরে আমরা যেটা আজকে আলোচনা করব যে অর্থনৈতিক উন্নয়নের সাথে শিল্প উদ্যোগের ভূমিকাটা কি। অর্থনৈতিক উন্নয়নের সাথে শিল্প উদ্যোগের ভূমিকা কি আমরা জানি যে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে উন্নত রাষ্ট্র যেগুলি আছে পৃথিবীতে, আমরা যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে তোমার মালয়েশিয়া, জাপান, চীন, এরকম রাষ্ট্রগুলি যারা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যারা উন্নতির চরম শিখরে আহরণ করেছেন, এই উন্নতির চরম শিখরে আহরণ করার পেছনে মূল বিষয়টা কি ছিল? শিল্প উদ্যোগ। আমরা জানি অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রথম শিল্প উদ্যোগ সংগঠিত হয়েছিল। এই শিল্প উদ্যোগ সংগঠনের পিছনের পূর্ব শর্তটা ছিল যে স্টিম ইঞ্জিনের আবিষ্কার। স্টিম ইঞ্জিন যখন আবিষ্কার হয়ে গেল, যখন মানুষ মেশিন দিয়ে যখন পণ্য সামগ্রী উৎপাদন শুরু করলো, তখন রকমারি বাহারি ডিজাইনের পণ্য উৎপাদিত হলো এবং এর পাশাপাশি হলো কি যে স্বল্প সময়ে অতিরিক্ত পণ্য উৎপাদনের ফলে পণ্যের মজুরি কমে গেল, কস্টিং কমে গেল। প্রোডাকশন কস্টিং যখন কমে যাবে কোনো পণ্যের, তখন কি হবে যে পণ্যের বিক্রয় যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা কম মূল্যে বা স্বল্প লাভে পণ্যটি বিক্রি করতে পারবে। আমরা যদি ধরি কুটির শিল্পে বা কোনো একজন ব্যক্তি হাতে যে পণ্যটা উৎপাদন করেন, এই পণ্যটা যখন মেশিনে উৎপাদিত হবে তখন অনেকাংশে এটা সময় কম লাগবে এবং এই মেশিনের তৈরি পণ্যটা অনেক অল্প সময়ে উৎপাদন হবে এবং সেটা ফিনিশিং প্রোডাক্টটা অত্যন্ত ভালো হবে এবং আকর্ষণীয় হবে, চিত্তাকর্ষক হবে। এর ফলে পণ্যগুলির চাহিদা বাড়বে এবং পণ্যের উৎপাদন খরচ কমার কারণে পণ্যের উৎপাদন খরচ যখন কমবে তখন শিল্পোদ্যোক্তারা কম মূল্যে সেই পণ্যটা বিক্রি করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। এরপরে আধুনিক যে পৃথিবী আমরা পেয়েছি, এর একটি নিয়ামক হচ্ছে শিল্প উদ্যোগ। অষ্টাদশ শতাব্দীর শিল্প বিপ্লব এর অন্যতম নিয়ামক। আর শিল্প বিপ্লবের পেছনের যে হাত সেটা হচ্ছে স্টিম ইঞ্জিনের আবিষ্কার। এর ফলে স্টিম ইঞ্জিনের ফলে তোমরা জানো যে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি হয়েছে, জাহাজ তৈরি হয়েছে, স্টিমের রেলওয়ে পথ তৈরি হয়েছে, রেল লাইন স্থাপিত হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ উন্নতি সাধিত হয়েছে। এখন আমরা একটা কথা আমরা স্পষ্ট করে বুঝতে পারলাম, একটু পানি খেয়ে
যে শিল্প না ঠিক আছে যে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শিল্পায়ন। এটা পরিষ্কার তোমাদের কাছে। হয়তো আমরা কিভাবে এটাকে গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম যে শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হলে কাঁচামাল উৎপাদনকারীরা তারা ন্যায্য মূল্য পাবে, কাঁচামালের চাহিদা বাড়বে, কাঁচামাল উৎপাদনের সাথে যারা জড়িত তাদের ন্যায্য মজুরি তারা পাবে, এর ক্যারিংয়ের সাথে যারা জড়িত তারা একটা মানে মজুরি পাবে, এবং এই কাঁচামাল দিয়ে যখন পণ্য উৎপাদন করবে সেখানে অনেকগুলি লোক নিয়োগ করা হবে। এখানে 3টা সেক্টরে লোক নিয়োগ করা হয়। একটা হলো শ্রমিক উৎপাদন যেখানে করা হয় সেটা একটা সেকশন, প্রোডাকশন এরিয়া যে পণ্য উৎপাদন করবে। আরেকটা হলো যে ফিনিশড গুডস, যেটা আর কি উৎপাদিত পণ্য বাজারে যখন বাজারজাত করতে হবে তখন একটা সেকশন কাজ করবে, যে এটাকে বলা হয় মার্কেটিং। তাহলে একটা হলো প্রোডাকশন সাইট, আরেকটা হলো মার্কেটিং সাইট, আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট বা প্রশাসনিক সাইট। তাহলে প্রত্যেকটা স্তরে তোমার বিভিন্ন ধরনের কর্মকর্তা এখানে মানে থেকে থাকে এবং কাজ করে থাকে। যখন এই লোকজনগুলি কোনো কাজের সাথে নিজেকে নিয়োজিত করতে পারে বা কর্মসংস্থানের ব্যবস্থা হয় তখন তারা মজুরি পায়। আর যখন তারা মজুরি পাবে বা যখন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তারা মাস গেলে যখন বেতন পাবে তখন এই বেতন দিয়ে তারা কি করবে, তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি রয়েছে, যেমন পোশাক আশাক, সন্তানদের লেখাপড়া, ওষুধপত্র, যাতায়াত, চিকিৎসা এবং বিনোদনের জন্য প্রয়োজনীয় যে মোবাইল সেট, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি যে জিনিসপত্রগুলি লাগেনি, এবং দৈনন্দিন যে খাবারের জিনিসগুলি রয়েছে, কসমেটিক্স রয়েছে, এই জিনিসগুলির চাহিদা এই ব্যক্তিগুলি পূরণ করতে পারবে। এই জিনিসগুলি যখন পূরণ করতে পারবে তখন এই পণ্যগুলি যারা উৎপাদনের সাথে জড়িত আছে তাদের উৎপাদন বাড়বে, চাহিদা বাড়লে উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়াইতে গেলে কি করতে হবে, সেখানে অতিরিক্ত শ্রমিক এবং কর্মকর্তা নিয়োগ করতে হবে। যখন অতিরিক্ত কর্মচারী নিয়োগ করবে তখন কিছু সংখ্যক লোকের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কর্মসংস্থানের ব্যবস্থা হলেই মানুষের আয় বাড়বে, মানুষের আয় বাড়লে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যয় বাড়বে, চাহিদা বাড়লে উৎপাদন বাড়লেই কি হবে, কর্মসংস্থান বাড়বে। এটা আমরা আলোচনা করেছি। তাহলে মোটামুটি আমরা একটা বিষয়ে সবাই একমত, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হলো শিল্পায়ন। তাহলে আমরা শিল্পায়ন করতে গেলেই তাহলে একটা দেশ উন্নত হবে। এখন এটার মানে কিছু নেগেটিভ এবং পজিটিভ দিক রয়েছে, যে শিল্প কারখানা স্থাপন করলে একটি দেশ উন্নত হয়, ঠিক আছে। এখন এই শিল্প কারখানা স্থাপিত হলে বেকার সমস্যার সমাধান হয়, কাঁচামালের ন্যায্য মূল্য পায়, কিছু সংখ্যক লোকের চাকরির ব্যবস্থা হয়। এখন সমস্যাটা কোথায় হয় এটা আমরা এখন আলোচনায় আসি। ধরি একটা উদাহরণ, সিম্পল একটা উদাহরণ দিয়ে, যে গাজীপুরের লাল মাটি দিয়ে ধরো টাইলস তৈরি করা হচ্ছে, সিরামিক্স দ্রব্যাদি তৈরি করা হচ্ছে দুর্গাপুরের, বিজয়পুরের মাটি দিয়ে। তো এখন প্রশ্ন হলো যে এই যে পণ্যগুলি, কাঁচামালগুলি আমরা ব্যবহার করছি, মাটি, বিজয়পুরের ধরি আমরা মাটি, অথবা জামালপুরের কাঁচবালি, অথবা আমরা গাজীপুরের লাল মাটি দিয়ে আমরা সিরামিক্সের টাইলস তৈরি করে বা টালি তৈরি করলাম, বা মাটি দিয়ে আমরা ইট তৈরি করে নিলাম, ইটের ভাটা তৈরি করলাম। এখন আমরা আসি যে আমরা প্রথমে মন্দ দিকটা দেখে নিই, সাইড ইফেক্টটা দেখে নিই, পার্শ্ববর্তী প্রতিক্রিয়াটা। যখন আমরা এই চিমনিগুলিতে আগুন জ্বালাবো তখন অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাস উৎপাদন হবে। এই কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলি কি করবে, বাতাসকে দূষিত করবে। বাতাসকে দূষিত করলে কি হবে, বাতাসকে দূষিত করলে এই দূষিত বাতাস আমরা যখন গ্রহণ করব তখন আমাদের ফুসফুস আক্রান্ত হবে, ফুসফুসের নানা ধরনের জটিল এবং কঠিন রোগে ভুগবে। ফুসফুস যখন আক্রান্ত হবে, ফুসফুসের প্রেশার যে পড়বে হলো হার্টের উপরে, হৃৎপিণ্ডের উপরে, সে পাম্প করতে পারবে না সঠিক সময়। এবং ফুসফুস যখন কাজ করতে না পারবে তখন অক্সিজেন সরবরাহ কমে যাবে, রক্তে অক্সিজেন সরবরাহ কমে গেলে কোষগুলি দুর্বল হবে। মানুষের কোষ যখন দুর্বল হবে পুরো মানুষটাই অসুস্থ হয়ে যাবে। তাহলে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে শিল্প কারখানা স্থাপন করলেই অর্থনৈতিক উন্নয়ন আসবে। এর পাশাপাশি ধরো বিভিন্ন ধরনের যে শিল্প কারখানা রয়েছে সেখান থেকে যে ওয়েস্টেজ দ্রব্যগুলি বেরোয়, সেখানে তোমরা গাজীপুর এবং টঙ্গী, নারায়ণগঞ্জের যারা লোকজন আছে সাভারের, সেখানকার যে বর্জ্য অব্যবস্থাপনার কারণে ফসলি জমিতে এবং নদী নালা খালবিলের মধ্যে যে দূষিত পদার্থগুলি চলে আসছে বা নির্গমন হচ্ছে, এর ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে, আবাদি জমির কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, উর্বরতার শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, এবং এগুলি পানিতে মানুষ বিভিন্ন কাজকর্মে ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এখন প্রশ্ন হলো যে কিছু সাইড ইফেক্ট তো আছেই। এখন আমরা আলোচনা করি যে অর্থনীতিবিদগণ যে বলেছেন যে শিল্পোদ্যোগী হচ্ছে উন্নতিতে উঠার বা উন্নয়ন করার একটি রাষ্ট্রের পূর্ব শর্ত। তো আমরা মেনে নিলাম। তাহলে একটি দেশের উন্নয়ন করতে গেলে আমাদের কী কী লাগে, যে শিল্প উন্নয়ন করতে গেলে আমাদের প্রাকৃতিক সম্পদ লাগবে। আমরা যে কাঁচামালটা ব্যবহার করতে চাই যে মেশিনে, সেটা অবশ্যই আমাদের ওই কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে হবে। এবং যে ব্যক্তি এই পণ্যটা উৎপাদন করতে চান তার পর্যাপ্ত মূলধন লাগবে, এবং তার শুধু মূলধন দিয়ে ক্যাশ ক্যাপিটাল দিয়ে হলেই হবে না,
যে মানে মূলধনী বিনিয়োগকারী কিছু প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ব্যাংক, এই ব্যাংক এবং সরকার তাদেরকে অর্থনৈতিকভাবে প্রয়োজন অনুযায়ী কী করতে হবে, সহযোগিতা করতে হবে। এবং শুধু আমি ধরো আমার অর্থ আছে, আমি মেশিন স্থাপন করলাম, আমার মূলধন আছে, কাঁচামাল ক্রয় করলাম, আমি মেশিন স্থাপন করার পরে কাঁচামাল ব্যবহার করার পরে কিছুদিন পরে দেখা গেল যে আমার কাঁচামাল সরবরাহ নাই, সেক্ষেত্রে আমার মেশিন বন্ধ হয়ে যাবে। তাহলে কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে হবে এবং কোথায় থেকে কখন এই পণ্যগুলি কাঁচামালগুলি আনতে হবে, আর এইটা আমাকে আগে জেনে বুঝে পরে আমাকে শিল্প উৎপাদনে যেতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমার যে মেশিনগুলি আমি স্থাপন করলো, এই মেশিনগুলির চালানোর জন্য দক্ষ জনবল বা টেকনিশিয়ান লাগবে। তো বাংলাদেশ সরকার এই টেকনিশিয়ানগুলি মানে পর্যাপ্ত সরবরাহ করার জন্য বিভিন্ন ধরনের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেছেন। তো এখান থেকে যারা পাশ করবে তারা বিভিন্ন জায়গায় যেয়ে কী করবে, বিভিন্ন কারখানায় চাকরি করবে। ও আচ্ছা, তোমরা দুরন্ত, হ্যাঁ নেক্সট ক্লাসগুলি বোর্ডে নিলে সুবিধা হবে, লিখে দিলে সুবিধা হবে। হ্যাঁ তা তো অবশ্যই, লিখে দিলে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ক্লাস আমি বোর্ডে নিব। ধন্যবাদ দুর্যোগে। তো আমরা বলছিলাম যে প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, মূলধন সরবরাহের নিশ্চিত করতে হবে, কারিগরি এবং প্রযুক্তির গত সহযোগিতা থাকতে হবে। যে পণ্যগুলি যে মেশিনগুলি আমরা চালাবো সেই মেশিনগুলি অবশ্যই যেন কি এর চালানোর জন্য দক্ষ জনবল আমাদের থাকে। এবং এই মেশিনগুলির যে স্পেয়ার পার্টস, যে বিভিন্ন ধরনের মানে যন্ত্রাংশ যখন যেটা নষ্ট হয় সেই যন্ত্রগুলি যদি পাওয়া যায় তাহলে এই যন্ত্রাংশ